আচ্ছা, একবার ভাবুন তো, একটা নতুন সরকার ক্ষমতায় আসার পর ঠিক কতটা দ্রুত কাজ শুরু করতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের হাতে থাকা সোর্স মেটেরিয়ালে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির একটা দারুণ বিশ্লেষণ করা হয়েছে। একদিকে দেখা যাচ্ছে নতুন সরকার একের পর এক দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে, আর অন্যদিকে রয়েছে সাধারণ মানুষের দশকের পর দশক ধরে জমে থাকা পাহাড় প্রমাণ প্রত্যাশা। এই তাৎক্ষণিক অ্যাকশন আর বিপুল এক্সপেকটেশনের মধ্যে কিভাবে ব্যালেন্স তৈরি হচ্ছে, চলুন সেটা একটু তলিয়ে দেখা যাক। তো এই পুরো বিষয়টাকে আমরা ৫টা মূল থিমে ভাগ করে নিয়েছি। ১. তাৎক্ষণিক নীতিগত সিদ্ধান্ত। ২. নারী নিরাপত্তা ও সুরক্ষা। ৩. শিক্ষা ও নিয়োগ। ৪. সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক পুনরুজ্জীবন। এবং সবশেষে ৫ নম্বর থিম, শিল্প এবং রাজ্যের অর্থনৈতিক ঋণ। ব্যাস, এই ফ্রেমওয়ার্কেই আমরা পুরো সোর্সটাকে ডিকোড করব। আচ্ছা, প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর থিমে, তাৎক্ষণিক নীতিগত সিদ্ধান্ত। ক্ষমতা গ্রহণের পরপরই নতুন প্রশাসন কিন্তু আক্ষরিক অর্থেই একেবারে অ্যাকশন মোডে চলে গেছে। সোর্সে জানানো হচ্ছে বেশ কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মূলত রাজ্যের সাথে কেন্দ্রের পলিসির একটা ডিরেক্ট কানেকশন তৈরি করছে। যেমন ধরুন, স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত আর স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশ্বকর্ম যোজনা চালু করার কথা বলা হয়েছে। এগুলো কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল। এর পাশাপাশি বর্ডার সিকিউরিটির জন্য মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করার নির্দেশ, নতুন ফৌজদারি আইন বা ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা এবং রাজনৈতিক হিংসায় নিহত ৩২১ জন কর্মীর পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি আইএএস এবং আইপিএস অফিসারদের সেন্ট্রাল ট্রেনিংয়ে পাঠানোর যে জট ছিল, সেটাও কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মানে বোঝাই যাচ্ছে একটা দ্রুত প্রশাসনিক গতি আনার প্রবল চেষ্টা চলছে। কিন্তু এই সবকিছুর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই 45 সংখ্যাটা। জানেন এটা কি? সোর্স বলছে বেকার যুবক যুবতীদের কথা ভেবে সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা এখন বাড়িয়ে একেবারে ৪৫ বছর করা হয়েছে। এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। একটু ভাবুন, বছরের পর বছর পরীক্ষা না হওয়ায় বা বিভিন্ন কাঠামোগত জটিলতায় যাদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছিল, এই একটা ডিসিশন তাদের সামনে নতুন করে কতটা আশা জাগাতে পারে। এবার আমরা যাব ২ নম্বর থিমে, নারী নিরাপত্তা ও সুরক্ষা। পলিসি তো দ্রুত বদলানো যায়, কিন্তু সমাজের গভীরে থাকা ভয় কাটানো কি এতই সোজা? সোর্স মেটেরিয়াল ঘাঁটলেই একটা তীব্র আবেগ খুব স্পষ্ট হয়ে ওঠে। সাধারণ মানুষ চাইছেন রাতের অন্ধকার হোক বা প্রত্যন্ত কোনো গ্রাম, বাংলার মেয়েদের যেন আর নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। এখানে আরজিকর হাসপাতালের সেই মর্মান্তিক ঘটনাটির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা গোটা সমাজে একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এই আবেগমথিত দাবিটা নতুন প্রশাসনের কাছে কিন্তু এক বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ ওই যে বললাম, প্রশাসনিক নির্দেশ রাতারাতি দেওয়া গেলেও মানুষের মনে সেই মৌলিক নিরাপত্তাবোধ ফিরিয়ে আনাটা অনেক অনেক বেশি কঠিন একটা কাজ। আর ঠিক এই কারণে সোর্স অনুযায়ী সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতির উপর। স্পষ্ট বলা হচ্ছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শহরের রাস্তা হোক কিংবা গণ্ডগ্রাম, কেউ যেন কোনোভাবেই রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে না যায়। মানুষের মনে ভরসা ফেরাতে গেলে পুলিশ প্রশাসনকে একেবারে স্বাধীন আর রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। এটাই এখন সবথেকে বড় ডিমান্ড। চলুন এবার ৩ নম্বর থিমে ঢোকা যাক, শিক্ষা এবং স্বচ্ছ নিয়োগ। রাজ্যের ভবিষ্যৎ তো এই খাতেই লুকিয়ে আছে, তাই না? এখানে সোর্স বেশ কিছু স্পেসিফিক ডিমান্ড তুলে ধরেছে। প্রথম এবং প্রধান দাবি হল এসএসসি, টেট এবং প্রাইমারির মতো থমকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলোকে আবার ফুল স্পিডে চালু করা। ১৫ বছরের জট পাকানো পুরনো পরীক্ষাগুলোতে স্বচ্ছতা আনাটা এখন একেবারেই মাস্ট। পাশাপাশি চাকরিতে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা আর বাঙালি প্রার্থীদের প্রায়োরিটি দেওয়ার কথা উঠে এসেছে। আর হ্যাঁ, শিক্ষাঙ্গন থেকে ওই ছাত্র সংসদের জোরজুলুম বা ভীতি প্রদর্শনের রাজনীতি একদম গোড়া থেকে উপড়ে ফেলার কথাও বলা হয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার যে বিশাল এক্সপেকটেশন, সেটা এখানে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তবে শুধু ইনফ্রাস্ট্রাকচার বানালেই তো হবে না, সুস্থ মানসিকতাটাও তো দরকার। সোর্সে খুব জোর দিয়ে বলা হয়েছে যে কলকাতা বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতির আখড়া থেকে মুক্ত করতে হবে। ক্যাম্পাসে একটা সুস্থ ডেমোক্র্যাটিক পরিবেশ থাকবে, যেখানে বিরোধীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হবে না। পড়াশোনার জন্য একটা আইডিয়াল পরিবেশ তৈরি করাটাই এখন প্রাইমারি টার্গেট। এরপর আসছি ৪ নম্বর থিমে, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক পুনরুজ্জীবন। বাংলার ঐতিহ্যের সাথে তো আমাদের একটা ইমোশনাল কানেকশন আছেই। কোথায় কোথায় সংস্কার দরকার, এই বিষয়টা সোর্স খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করেছে। যেমন ধরুন টলিউড, এখানে বলা হচ্ছে রাজনৈতিক ফেভারিটিজম বা পক্ষপাতিত্ব বন্ধ করে খাঁটি ট্যালেন্টকে সুযোগ দিতে হবে।
দুর্গাপূজাকে শুধু উৎসব না ভেবে একটা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি বা আনুষঙ্গিক শিল্প হিসেবে গড়ে তুলে বিদেশি ইনভেস্টমেন্ট আনার কথা বলা হচ্ছে। বইয়ে মেলা বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে রাজনৈতিক নেতাদের সরিয়ে সেগুলোকে প্রকৃত গবেষক আর বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। আর সবচেয়ে ইনোভেটিভ প্রস্তাবটা জানেন কি? পাড়ার ক্লাবগুলোকে অনুদান দেওয়ার বদলে সেই ফান্ড দিয়ে ধুঁকতে থাকা পাবলিক লাইব্রেরিগুলোকে বাঁচানোর কথা বলা হয়েছে। আইডিয়াটা কিন্তু সত্যিই দারুণ। সোর্স এখানে অত্যন্ত নস্টালজিক একটা আবেদন রেখেছে। মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলার আসল পরিচয় লুকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় কিংবা জীবনানন্দ দাশের মতো আইকনদের কাজের মধ্যে। রাজনীতির আগ্রাসন থেকে এই সমৃদ্ধ মেধা আর মননশীলতাকে উদ্ধার করার জন্য নতুন সরকারের কাছে এক প্রকার আকুল আবেদন জানানো হয়েছে। এটা আক্ষরিক অর্থেই আমাদের কালচারাল হেরিটেজ বাঁচানোর একটা ডাক। এবার আমরা ঢুকছি শেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন থিমটায়, শিল্প এবং অর্থনৈতিক ঋণ। এতক্ষণ তো অনেক দাবির কথা শুনলাম, কিন্তু রিয়ালিটিটা ঠিক কি? ফিগারটা দেখে চমকে গেলেন তো? 6 লক্ষ কোটি। হ্যাঁ, ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট কোট করে সোর্স জানাচ্ছে রাজ্যের মাথার উপর এখন 6 লক্ষ কোটি টাকার এক পাহাড় প্রমাণ ঋণের বোঝা। এত বিশাল অঙ্কের একটা ডেট বা ঋণ মাথায় নিয়ে নতুন প্রশাসন কিভাবে নতুন শিল্প আনবে বা পরিকাঠামো গড়বে, এটাই এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। সোর্সের যুক্তিতে এখানে খুব কড়া একটা বাস্তব উঠে এসেছে। ভালো চাকরি বা একটু উন্নত চিকিৎসার খোঁজে বাংলার মেধা এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ছুটছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। এই যে সাংঘাতিক লেভেলের ব্রেন ড্রেন বা মেধা পাচার চলছে, এটা আটকাতে গেলে রাজ্যে বড় মাপের ইন্ডাস্ট্রির পুনরুজ্জীবন ছাড়া আর কোনো রাস্তা নেই। অতীতে বড় শিল্প চলে যাওয়ার যে ক্ষত তৈরি হয়েছিল, সেটা সারিয়ে লোকাল লেভেলেই কর্মসংস্থান আর ওয়ার্ল্ড ক্লাস হাসপাতাল তৈরি করাটা এখন একেবারে মাস্ট। আর শুধু কলকাতার কথা ভাবলে তো হবে না, আঞ্চলিক প্রত্যাশার দিকটাও দেখতে হবে। সোর্সে বলা হচ্ছে একদিকে যেমন কর্পোরেট ইনভেস্টমেন্ট আনতে হবে, ঠিক তেমনি পুরুলিয়া আর বাঁকুড়ার মতো জায়গায় আদিবাসীদের জল, জঙ্গল আর জমির অধিকারও সুনিশ্চিত করতে হবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু রীতিমতো দোরাবাজির সমান। পাশাপাশি উত্তরবঙ্গে পর্যটন বা ট্যুরিজম ইন্ডাস্ট্রির ব্যাপক উন্নয়নের কথাও এই বিশ্লেষণে জোরালোভাবে উঠে এসেছে। তো এই পুরো অ্যানালিসিসটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে একটা বিশাল বৈপরীত্য দেখতে পাব। একদিকে রয়েছে অতীতের সেই অভিযোগগুলো, সোর্সের মতে যেখানে নিরাপত্তা, স্বচ্ছ পরিকাঠামো আর রাজনৈতিক শান্তির প্রবল অভাব ছিল। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে বর্তমানের পাহাড় প্রমাণ প্রত্যাশা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ চাকরি, মেয়েদের জন্য সম্পূর্ণ সুরক্ষিত একটা পরিবেশ আর হারিয়ে যাওয়ার শিল্পের গৌরব ফিরিয়ে আনা। এই দুয়ের ফারাকটাই আজকের বাংলার আসল ছবিটা আমাদের সামনে তুলে ধরছে। আর ঠিক এই পয়েন্টে আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করছি। সরকার হয়তো চাকরির বয়স বাড়াচ্ছে বা নতুন হেলথ স্কিম আনছে ঠিকই, কিন্তু দশকের পর দশক ধরে তৈরি হওয়া এই 6 লক্ষ কোটি টাকার ঋণ বা মেধা পাচারের মতো ডিপ রুটেড প্রবলেমগুলো কি শুধু এই কটা দ্রুত পদক্ষেপে সলভ করা সম্ভব? এই বিপুল এক্সপেকটেশন আর কঠিন রিয়ালিটির মধ্যে ব্রিজ তৈরি করাটা ঠিক কতটা চ্যালেঞ্জিং হবে, সেটাই এখন দেখার। ভাবতে থাকুন। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।